হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজ আমরা কথা বলবো সদ্য রিলিজ হওয়া লাকি ভাস্কর মুভি নিয়ে। এই মুভি আপনাকে অনেকটা স্ক্যাম 1999 এর কথা মনে করিয়ে দিবে। হার্ষাল মেহতা স্ক্যাম, এবং এই মুভির ভিতর তার ভালোই কানেকশন রাখা হয়েছে। আমি জানি আপনারা অনেকেই এই মুভির শুরু থেকে শেষ পর্যন্ত কাহিনী জানতে আগ্রহী। চলুন এক্সপ্লেনেশন শুনে আসি। আর হ্যাঁ, চ্যানেলকে লাইক করুন, সাবস্ক্রাইব করুন, আমাদের কমেন্ট করে জানান আপনারা কি মুভি এক্সপ্লেনেশন শুনতে চান। আমরা সব সময় আপনাদের মনের মতো মুভি নিয়ে আপনাদের মাঝে হাজির হব। চলুন শুরু করা যাক। কাহিনী শুরু হয় 1999-এর 29শে মার্চে। আমরা ভাস্করকে ব্যায়াম করতে দেখি। তখনই সিবিআই তাকে আটক করে নেয় এবং তাদের হেফাজতে নিয়ে যায়। তখনই তাকে নিয়ে যায় মাগদা ব্যাংক, যেখানে সে একটি জুনিয়র পোস্টে 6,000 টাকা স্যালারিতে চাকরি করে। ততক্ষণে ভাস্করের স্ত্রী তাকে ফোন করে জানিয়ে দেয় যে তাদের বাসায় সিবিআই গিয়েছে এবং কাগজপত্র চেক করছে। সে কোনোরকম দুশ্চিন্তা ছাড়াই ভাস্কর সবাইকে ফ্ল্যাশব্যাকে নিয়ে যায়, যেখানে আমরা তাকে মাগদা ব্যাংকে কাজ করতে দেখি। 6,000 টাকা তার স্যালারি এবং অনেক ঋণে জর্জরিত। চোখ জুড়ে বড় স্বপ্ন, কিন্তু পূরণ করার সাধ্য ছিল না। ছিলেন একজন ভদ্র প্রকৃতির লোক। কাজ করে সবার প্রশংসা প্রাপ্ত হতেন, সময়ের আগে কাজ করে ফেলতেন। এই কারণে কয়েকবার ইয়ার অব দ্য এমপ্লয় পুরস্কারও পেয়েছেন। আমি যেই সময়ের কথা বলছি, তখন 1992-এ ব্যাংকের ডেটা রাখার জন্য তেমন কম্পিউটার ব্যবস্থা ছিল না। প্রত্যেক মাসের ডেটা লিখে রাখতে হতো। তখন কম্পিউটারে নতুন নতুন আসায় সবকিছু ম্যানুয়ালভাবে লিখতে হতো। ভাস্করের জীবনের লক্ষ্য তো অনেক বড়, পাশাপাশি তার একটি গাড়ি কেনারও শখ ছিল, যা তার 6,000 টাকায় কখনো সম্ভব ছিল না। তার উপর দিয়ে আবার মার্কেট ঋণ। ভাস্কর যে ব্যাংকে 6,000 টাকা স্যালারিতে চাকরি করত, সেই ব্যাংকের একটি নিয়ম এই যে যে ব্যাংকের ঋণ দিতে অক্ষম হয়, ব্যাংক তার কোনো এক মূল্যবান সম্পদ উঠিয়ে নিয়ে যায়। তার মধ্যে একটি মারুতি 800ও ছিল, যা ভাস্কর প্রতিদিন অফিস যাওয়ার সময় ব্যাংকের জব্দকারী জিনিসপত্রের জায়গায় দেখতে পায়। এমন একটি মারুতি 800 পরিবারের সাথে নিয়ে চালানোর ভাস্করের অনেক দিনের স্বপ্ন। ভাস্কর বেশিরভাগ সময় পরিবারের সাথেই কাটায় এবং মাঝে মধ্যে তার ছোটবেলার বন্ধু সাম্বার সাথে ঘুরতে বের হয়। ভাস্কর তার কাজের পাশাপাশি ফর্ম পূরণ এবং ব্যাংকে ছোটখাটো কাজ করে টাকা উপার্জন করতে থাকে। কিছু কমিশনের বিনিময়ে ব্যাংক থেকে লোন দেওয়ার মতো কাজও করতে থাকে ভাস্কর। কিছুদিন পর অ্যান্থনি নামক একজন লোক 2 লাখ টাকা লোন নেওয়ার জন্য ভাস্করের কাছে গেলে, ভাস্কর তাকে কোনো একটি সম্পদের বিনিময়ে লোন নেওয়ার কথা বললে তার কিছু দেওয়ার মতো নেই বলে জানায় লোকটি। কিন্তু কিছুদিনের ভিতর বোটে করে কিছু মূল্যবান সম্পদ আসার কথা বলে। এমন সম্পদে কাজ চলবে না বলে ভাস্কর লোকটিকে জানায়, এবং সে 2 লাখ টাকাও পাবে না বলে লোকটিকে জানায়। এই কথা বলে ভাস্কর সেখান থেকে চলে যায়। নিজের মহল্লায় প্রচুর ঋণ নেওয়ার কারণে মহল্লা দিয়ে লুকিয়ে আসা যাওয়া করতে হয় ভাস্করকে। এখন যদি ভাস্করের ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড সম্পর্কে বলি, তাহলে ভাস্করের বাবা একজন সিএ ছিলেন এবং উনি ওনার এক বন্ধুর সাথে ব্যবসা করতে গিয়ে লস খাওয়ার পরে চুপচাপ দিন কাটানো শুরু করে। কারোর সাথে তেমন কথা বলে না, কাউকে তেমন সলা পরামর্শ দেয় না। শ্রীমতী ভাস্করের স্ত্রী, তাদের একটা ছোট ছেলেও থাকে। শ্রীমতী তার নিজের আচারে ব্যবসা দেওয়ার কথা চিন্তা করে ব্যাংক থেকে লোন নেওয়ার কথা ভাবে। এই কথা শুনে ভাস্কর তার নিজের ঋণের কথা জানায় এবং ঋণ পূরণ করার পরে ব্যবসা শুরু করার পরামর্শ দেয়। যেখানে টাকার অভাব, সেখানে সম্মান পাওয়াটা একটু কষ্টসাধ্য, তাই ভাস্করও তেমন একটা সম্মান পেত না। যদি আপনি পরিবারের জামাতা হন না কেন, টাকা না থাকলে সম্মান পাওয়াটা খুবই কষ্টসাধ্য। 6,000 টাকা কিভাবে পরিবারের চাহিদা পূরণ করবে, তার উপর দিয়ে আপনাকে আত্মীয়দের কথা শুনতেই হবে। পালিয়ে বিয়ে করার কারণে এবং 6,000 টাকা বেতন হওয়ার কারণে শ্রীমতীর পরিবার তাদের মেনে নিতে এখনও নারাজ ছিল। আবারও একদিন অফিস যাওয়ার পথে অ্যান্থনি ভাস্করের সাথে দেখা করে 2 লাখ টাকা ঋণ নেওয়ার কথা বলে। অ্যান্থনি তাকে পুরো ব্যবসা বুঝিয়ে বলে যে মালয়েশিয়া থেকে একটি জাহাজ ইলেকট্রনিক টিভি নিয়ে ইন্ডিয়া আসবে। ওই টিভি সে 1.5 লাখ টাকা দিয়ে কিনে নেয় এবং ইন্ডিয়া আসার পর তার পার্টনারদের সাথে নিয়ে বিক্রির কথা বলে। কিন্তু তার পার্টনারদের সমস্যার কারণে তার টাকা ফেঁসে যায়। এখন তার 2 লাখ টাকা পুরো টিভি কেনার জন্য লাগবে, আর না হয় কোর্ট টিভির উপর তাদের জরিমানা বসিয়ে নিয়ে যাবে। ইন্ডিয়া ইলেকট্রনিক পণ্যের ভালো চাহিদা থাকায় এখন যদি ভাস্কর 2 লাখ টাকা দেয়, তাহলে সে টিভি কিনে দ্বিগুণ টাকা বিক্রি করতে পারবে এবং লোন পরিশোধ করতে পারবে এবং ভাস্করকে কমিশনও দিতে পারবে। ডিল অনেক ভালো ছিল, সেটা ভাস্করও জানতো, কিন্তু ভাস্করের কাছে এত টাকা কোথা থেকে আসবে? তখন সাম্বা তাকে তার শালার কথা বলে, যিনি একজন কর্পোরেট অফিসার, এবং তার কাছে টাকা চাইতে বলে।
তখন ভাস্কর বলে যে তার শালা উল্টো তাকে কথা শুনিয়ে দিবে এবং এইসব ছেড়ে তার সাথে কাজ করতে বলবে। তারপর ভাস্কর যখন বাসার উদ্দেশ্যে রওনা হয় তখন তার মনে শুধু তার শালার কাছ থেকে টাকা চাওয়ার কথা ঘুরপাক খায়। হঠাৎ মহল্লায় প্যাটেল নামে একজন ব্যক্তি তাকে ধরে ফেলে, যার কাছ থেকে সে কিছু ঋণ নিয়েছিল। ওই ব্যক্তি তাকে সবার সামনে অপমান করে শার্ট ছিঁড়ে ফেলে এবং তার স্কুটার ভেঙে সাথে করে নিয়ে যায়। আজকার মন খারাপ করে বাসায় ফিরে যায়, কিন্তু বউ বাচ্চাকে সে কিছুই জানতে দেয় না। তারপর পরের দিন টাকা পয়সা না থাকার কারণে সে হেঁটে হেঁটে ব্যাংকে যায়, কিন্তু গিয়ে জানতে পারে যে পদোন্নতি তার পাওয়ার কথা ছিল সেটা অন্য কাউকে দেওয়া হয়। এত মনোযোগ ও পরিশ্রম দিয়ে কাজ করার পরেও অফিস পলিটিক্সের কারণে তার পদোন্নতি অন্য কেউ নিয়ে যায়, যা ভাস্কর মোটেও সহ্য করতে পারছিল না। সে অভিমান নিয়ে ম্যানেজারের কেবিনে গিয়ে বেস্ট এমপ্লয় হওয়ার পরেও কেন পদোন্নতি পেল না তা জানতে চায়। কিন্তু আপনি যাকে পদোন্নতি দিলেন সে শুধুমাত্র আপনার চাটুকারিতা করে, এটা ব্যাংকের সবাই জানে। আমার পরিবারের আর্থিক অবস্থা আপনি কিভাবে জানবেন, এই বলে সে সব রাগ ম্যানেজারের উপর ছাড়ে। কিন্তু ব্যাংকের ছোটখাটো কাজ করে টাকা কামানোর কথা জিএমকে বলে দেবে বলে হুমকি দেয় ম্যানেজার। এতে করে তার চাকরিও চলে যেতে পারে বলে জানায় ম্যানেজার। তাই ভাস্কর ভয়ে ক্ষমা চেয়ে নেয় এবং তা ব্যাংকের সবাই দেখতে থাকে। এত কিছু সহ্য করার পরেও ভাস্কর সেদিন পুরো অফিস করে এবং বিকালে যখন বন্ধুর সাথে আড্ডা দেয় তখন সে অ্যান্থনি নামক ছেলেটি আবার আসে। এবার ভাস্কর চুপ থেকে 2 লাখ টাকা তার হাতে ধরিয়ে দেয় এবং বলে, এই টাকা আমি ব্যাংক থেকে চুরি করে এনেছি, তোমাকে বিশ্বাস করে দিচ্ছি। এখন তুমি যদি আমাকে আজকের ভেতর টাকা ফেরত না দাও তাহলে আমার আর আমার পরিবারের বিষ খাওয়া ছাড়া কোনো উপায় থাকবে না। এমনিতেই আমার জীবনে কিছু অবশিষ্ট নেই। তখন থেকে এই 3 জন পার্টনার হয়ে গিয়েছিল। কোথা থেকে টাকা আসছে এবং পরবর্তী ব্যবসা কিভাবে হবে তাই 3 জন ছাড়া কেউ জানতো না। ভাস্কর যেদিন টাকা দিয়েছিল ওই দিন শনিবার ছিল এবং ভাস্করকে সোমবার ব্যাংক খোলার আগে 2 লাখ টাকা ব্যাংকে জমা রাখতে হবে, না হয় সবাই জেনে যাবে। ভাস্কর রাতে বসেছিল এই চিন্তায় যে টিভি ডাবল প্রাইসে বিক্রি হবে, তাতে ব্যাংকের টাকাও হয়ে যাবে আর ভাস্করও তার কমিশন পেয়ে যাবে। দিন শেষে তা সফল হয়, টিভি দ্বিগুণ টাকায় বিক্রি হয় এবং তাতে ভাস্কর ব্যাংকের টাকা সঠিক সময়ে জমা করে দেয় এবং নিজের কমিশনও পায়। এরপর আর কি, সিংহের মুখে একবার রক্ত লেগে গেলে সে আবারও স্বীকার করবেই। তারপর থেকে অ্যান্থনিকে ভাস্কর সবসময় শনিবার টাকা দিত এবং ভাস্কর তাতে নিজের লাভ রেখে বাকি টাকা ব্যাংকে সোমবার ব্যাংক খোলার আগে জমা করে দিত। অ্যান্থনির বিদেশে ভালো যোগাযোগ থাকায় তারা বিদেশ থেকে ইলেকট্রনিক পণ্য আমদানি করে ইন্ডিয়ায় বিক্রি করে দ্বিগুণ তিনগুণ সফল হতো। এইভাবে তারা 3 জন ভালোই লাভবান হতো। তারপর তারা 3 জন সিদ্ধান্ত নেয়, যদি আমরা কোনো পণ্য বড় আকারে আমদানি করি তাহলে তাতে বড় আকারে ট্যাক্স দিতে হবে, তাই অল্প করে পণ্য আনতে হবে। টাকার যোগানটা সবসময় ভাস্কর করত এবং মাল বিদেশ থেকে আমদানি এবং কাস্টমার ম্যানেজ করার দায়িত্ব ছিল অ্যান্থনি ও সাম্বার। আস্তে আস্তে তাদের জীবনে টাকা আসতে লাগলো, ছেলের জন্মদিন ভালোভাবে পালন করতে লাগলো, বউকে গয়না ও শাড়ি দিতে লাগলো এবং নিজেও ভালো জামা কাপড় পরা শুরু করলো। আত্মীয়দের নজর লাগা শুরু হলো এবং খানিকটা হিংসা করতে লাগলো। টাকা আসার পর থেকে ভাস্করের মধ্যে কিছুটা পরিবর্তন আসে, বেশিরভাগ সময় বাহিরে থাকা ও মদ খাওয়ার অভ্যাস শুরু করলো। তার স্ত্রী শ্রীমতীও ব্যাপারটা খেয়াল করে। একজন মধ্যবিত্ত চাকরিজীবীর কাছে যখন এত পরিমাণ টাকা আসবে তখন সে কিভাবে টাকা খরচ করবে তা সে নিজেও বুঝতে পারে না। ভাস্করের জীবনে সবকিছু ঠিকঠাক যাচ্ছিল। কিছুদিন পর ভাস্করের ছেলের বার্থডে পার্টিতে অ্যান্থনি আসে এবং তার মনের কথা বলে যে তার আগের পার্টনার ধোঁকা দেওয়ার পরে সে অনেক ঋণে চলে গিয়েছিল, কিন্তু ভাস্কর সাম্বাকে পাওয়ার পরে সে ঠিকঠাক টাকা কামানো শুরু করে এবং আজ তার ছেলে বিদেশেও পড়ছে এবং তার ছেলে তাকে বিদেশে পাড়ি জমানোর জন্য বলেছে, কিন্তু সে চায় যাওয়ার আগে একটা বড় ডিল ক্লোজ করতে। এই বলে সে প্ল্যান বলা শুরু করে। দুবাই থেকে 3টা বেনামি গাড়ি আসছে যার কোনো নাম্বার প্লেট নেই। ওইগুলোকে তারা বেশি দামে বিক্রি করতে পারবে বলে জানায়, কিন্তু তার জন্য 10 লাখ টাকার দরকার হবে, যা আজকের হিসাবে কয়েক কোটি টাকা। ভাস্কর এই কথা শুনে 2 লাখ টাকার ব্যবসা করাটাই ভালো, এত পরিমাণ নিয়ে ব্যবসা করতে গেলে ধরা খেয়ে পরিবার সহ জেলে যাওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানায়। কিন্তু আমি আপনাদেরকে বলেছিলাম সিংহের মুখে একবার রক্ত লেগে গেলে সে পরবর্তী শিকার করবেই। একজন মধ্যবিত্ত পরিবারের সন্তান যখন টাকার নেশা পেয়ে যায় তখন তাকে কেউ ধরে রাখতে পারবে না। তাই সে আবারও ব্যাংক থেকে 10 লাখ টাকা সরিয়ে ব্যবসায় খাটায়। দুবাই থেকে জাহাজে করে সঠিক সময়ে গাড়ি তো ইন্ডিয়ায় এসে পড়ে, কিন্তু তারা যার কাছে গাড়ি বিক্রি করবে তাকে পুলিশ অন্য এক অভিযোগে আটক করে নেয়। এইদিকে ভাস্করের মাথায় গাড়ি বিক্রি করে সোমবারের ভিতর ব্যাংকে টাকা জমা করার কথা ঘুরপাক খেতে থাকে। তারা জানতো গাড়িগুলো বিদেশ থেকে আমদানিকৃত মূল্যবান গাড়ি ছিল, তাই যার তার কাছে বিক্রি করলে হবে না।
তাই ভাস্কর বুদ্ধি করে রাস্তা থেকে কিছু ভিখারি উঠিয়ে টাকা দিয়ে তাদেরকে নেতাদের জামা কাপড় পরিয়ে একটি সুন্দরী মেয়ে নিয়ে গাড়িতে বসে পড়ে। তখনকার সময়ে নেতাদের এইভাবে গাড়িতে মেয়ে নিয়ে ঘোরাফেরা করতে প্রায় দেখা যেত, তাই পুলিশ তাদের গাড়ি থামাতো না। এইভাবে ভাস্কর গাড়ি নিয়ে গোয়া চলে যায় এবং ভালো দামে গাড়িগুলো বিক্রি করে দেয়। গোয়াতে তখন বিজনেসম্যান সহ ভালো টাকা পয়সাওয়ালা লোকদের বেশ আসা যাওয়া ছিল এবং তারা এরকম ব্র্যান্ডের আমদানিকৃত গাড়ি কিনে নিত, তাই ভাস্করের জন্য গাড়িগুলো বিক্রি করা সহজ হয়ে যায় এবং ভালো পরিমাণ মুনাফাও আদায় হয়। কিন্তু সোমবারে আমরা দেখতে পাই ব্যাংকে আগে থেকে পুলিশের টহল ছিল। তাদের কাছে তথ্য ছিল এই যে কেউ একজন ব্যাংক থেকে জালিয়াতি করছে। এই সন্দেহে ব্যাংকের আরইএম এবং জুনিয়র আরইএম দুজনকে আটক করা হয়। এটা দেখে ভাস্কর কিছুটা ভয় পেয়ে গেলেও সে চতুরতার সাথে 10 লাখ টাকার ব্যাগ পূর্ণ টাকার সাথে মিলিয়ে দেয়। এইভাবে ভাস্কর গাড়ি কেনার মতো টাকা উপার্জন করতে সক্ষম হয়। এর মধ্যে সে জানতে পারে তার ভাই বিদেশি স্কলারশিপ পেয়েছে এবং সে সেইখানে যেতে চায়। তাই ভাস্কর পুরো টাকা তার ভাইয়ের পড়াশোনার পিছনে লাগিয়ে দেয়। তাই তার কাছে খুবই অল্প টাকা অবশিষ্ট থাকে। এর মধ্যে ব্যাংকের চেয়ারম্যান তাকে অ্যাসিস্ট্যান্ট জিএম এর পদে নিয়োগ দেয়। তখন তার বেতন 6,000 থেকে 19,000 হয়ে যায়। যদিও তখন এই টাকা ভাস্করের কাছে কিছুই না, কিন্তু প্রমোশন পেয়ে সে খুবই খুশি হয়। ব্যাংকের চেয়ারম্যান ভাস্করকে আরও কিছু অফার দেয়। এই সুযোগে সে হোন্ডা সিটি চেয়ে বসে এবং সে তাও পেয়ে যায়। বলতে পারেন ভাস্কর জীবনে সব ঠিকঠাক চলছিল। তারপর আমরা দেখতে পাই ভাস্করকে সিবিআই এর হেফাজতে এবং ভাস্করের অ্যাকাউন্টে 6 কোটি টাকা ব্যাংক ব্যালেন্স দেখতে পাই। এরই সাথে ভাস্কর আমাদের আবার ফ্ল্যাশব্যাকে নিয়ে যায়, যেখানে ব্যাংকের চেয়ারম্যান ভাস্করকে কিছু পরামর্শ দিতে শুনি, যেখানে তিনি বলেন ব্যাংক চলে কিছু স্পেশাল কাস্টমারের ওপরে, যার উপর ব্যাংক ভালো মুনাফা লাভ করতে পারে। এই বলে চেয়ারম্যান হার্শাল মেহতাকে ভাস্করের কাছে হ্যান্ড ওভার করে দেয়। এখানে আমরা হার্শাল মেহতার এন্ট্রি মিউজিক শুনতে পাই। এখানে আমরা বিআর সিস্টেম সম্পর্কে জানতে পারি। আমরা সবাই জানি বিআর সিস্টেম হলো এমন একটি সিস্টেম যেখানে ব্যাংক একে অপরকে টাকা দিতে পারবে, কিন্তু মাঝখানে ব্রোকার হবেন হার্শাল মেহতা। হার্শাল মেহতার কাছে বিআর আসলে সেইটা সে অন্য ব্যাংককে দিয়ে দেয়। মাঝখান দিয়ে সে কিছু চতুরতা করে, কি করে তা সামনে জানতে পারবে। এর মধ্যে হার্শাল মেহতার একজন অ্যাসিস্ট্যান্ট ভাস্করের কাছে এসে বিআর কালেক্ট করে। তখন ভাস্কর তাকে 2 সপ্তাহের ভেতর টাকা জমা করার কথা বললে কিছুটা লেট হতে পারে এবং তার জন্য ভাস্করকে কমিশন দিবে বলে অ্যাসিস্ট্যান্ট জানায়, কিন্তু ভাস্কর তাকে 2 সপ্তাহের ভিতরেই জমা করতে বলে। ভাস্কর হার্শাল মেহতার বিয়ারের জন্য দেওয়া মুনাফার গেমটা বোঝার চেষ্টা করে এবং হার্শাল মেহতার ব্যাংক হিস্ট্রি যাচাই করার প্রয়াস চালায়। তখন সে হার্শাল মেহতার চতুরতার বিষয়ে জানতে পারে। হার্শাল মেহতা বিয়ার সোজা ব্যাংকে জমা না করে শেয়ার মার্কেটে ইনভেস্ট করে, যেখানে সে শেয়ার আগে থেকে কিনে রাখে এবং বাম করে দেয়। যখন শেয়ার একেবারে টপে চলে যায় এবং লোকজন আবেগে সেই শেয়ার কিনে নেয়, তখন একেবারে টপে শেয়ার কিনে সে সেই শেয়ার বাম করে নিজের মুনাফা রেখে ব্যাংকে বিয়ার জমা করে দেয়। এখানে কিছুটা সময় যদিও লাগে, কিন্তু ভালো মুনাফা হয় এবং এখানে অনেকেই মিলিত থাকে। ভাস্কর পুরো স্ক্যাম বুঝে ফেলে। তখন সে ভাবতে থাকে তাতে তার কি লাভ হবে। সে চাইলে চেয়ারম্যানকে সব জানাতে পারত, কিন্তু তার বিনিময়ে সে হার্শাল মেহতার সেই ব্যক্তির সাথে 1% চুক্তি করে এবং সব ইনভেস্টে শুরু থেকে শেষ পর্যন্ত পুরোটা জানার আগ্রহ দেখায়। ভাস্কর হার্শাল মেহতার সাথে বটমে শেয়ার কিনে টপে বাম্প করে লাভবান হওয়ার চিন্তা করে এবং এইভাবে সে প্রচুর টাকা আয় করে। ততদিনে ভাস্কর বুঝতে পারে বিয়ারে পাওয়া 1% কিভাবে বড় করা যায়। সে লটারি, হর্স রেসিং করে ট্যাক্স দিয়ে টাকা হোয়াইট করে ফেলে। এইভাবে সে হার্শাল মেহতার সাথে টাকা কামানো শুরু করে এবং সিবিআইকে জানায় সে এই টাকা শেয়ার মার্কেট থেকে ইনভেস্ট করে আয় করেছে। ওই সময় প্রায় 50 কোটি থেকে 100 কোটি টাকা অনেক বড় মাপের অ্যামাউন্ট ছিল, যা একজন মধ্যবিত্ত পরিবার থেকে উঠে আসা কারোর জন্য চিন্তার বাইরে ছিল। অতিরিক্ত টাকা আয়ের কারণে তার জীবনও কিছুটা অনিয়ম নেমে আসে, যেমন অতিরিক্ত মদ্যপান, বাহিরে বেশি সময় কাটানো, কলিগদের সাথে মন্দ ব্যবহার, কিছু দেখলে চোখের পলকে কিনে ফেলা, এগুলো যেন তার স্বভাব হয়ে ওঠে। তারপর আমরা দেখতে পাই ভাস্করের কেবিনে ম্যানেজার আসে। দুজনের ভিতরে বিয়ার নিয়ে কথা চলতে থাকে। তখন হার্শাল মেহতার কাছ থেকে 91 কোটি টাকার বিয়ার আসার কথা ভাস্কর ম্যানেজারকে জিজ্ঞেস করে। তখন ম্যানেজার টাকার পরিমাণ শুনে অবাক হয়ে বলে ওঠে যে এত পরিমাণ টাকা ওনার কাছ থেকে আসা তো অসম্ভব, উনি তো খুব বেশি হলে 1 কোটি থেকে 2 কোটি টাকার বিয়ার পাঠায় এবং ম্যানেজার তা স্বাক্ষর করে দেয়।
তখন তারা দুইজনেই বুঝতে পারে হার্শাল মেহতা জাল স্বাক্ষর করে বিয়ার বিক্রি করে এইভাবে টাকা অ্যাপ্রুভ করে ব্যবসা করতে থাকে। ফলে তারা হার্শাল মেহতার জালিয়াতি বুঝে ফেলে। আর এদিকে জেলে যাওয়ার ভয়ে ম্যানেজার হার্ট অ্যাটাক করে বসে, তাকে দ্রুত হসপিটালে নিয়ে যাওয়া হয়। এইদিকে আমরা দেখতে পাই ভাস্করের জীবনে কিছুটা অশান্তি নেমে আসে এবং তার বাবা, যিনি এতদিন চুপচাপ থাকতেন, তিনি ভাস্করের এত টাকা আয় করার রহস্য জানতে চান। তখন ভাস্কর ঠিকঠাক সব বলে দেয়, কারণ তার বাবা একজন সিএ ছিলেন এবং তিনি ভাস্করের সব টাকা আদান প্রদানের কাগজও দেখতেন। তখন তাদের মধ্যে কিছু একটা নিয়ে কথা হয়। পরের দিন আমরা দেখতে পাই হার্শাল মেহতার পক্ষ থেকে একজন সিনিয়র অফিসার বিয়ার পাশ করানোর জন্য ভাস্করকে চাপ দেন, কিন্তু ভাস্কর স্বাক্ষর করতে রাজি হন না এবং রিজাইন করে চলে আসেন। পরের দিন সিবিআই ভাস্করকে বলে তার অ্যাকাউন্টে থাকা 100 কোটি টাকার হিসাব ভালোই ভালোই হার্শাল মেহতাকে বুঝিয়ে দিতে, তাহলে সে ইনকাম ট্যাক্স অফিসারকে কিছু বলবে না এবং হার্শাল মেহতার বিয়ার স্বাক্ষর করে দিতে। তখন ভাস্কর বুঝতে পারে ব্যাংকের সিনিয়র অফিসারের সঙ্গে এই সিবিআই কর্মকর্তাও জড়িত। ভাস্করের কাছে আর কোনো উপায় না থাকায় স্বাক্ষর করে দেয় এবং যে 100 কোটি টাকা তার ব্যাংকে ছিল সেটাও হার্শাল মেহতাকে দিবে বলে ড্রাফট করে স্বাক্ষর করতে হয়। কিন্তু অবাক করা বিষয় হচ্ছে এই যে 2-3 দিন যাওয়ার পরে যখন হার্শাল মেহতার লোক টাকা রিডিম করতে যায় তখন ব্যাংকে কোনো টাকা পায় না। আমি আগেই বলেছিলাম তখনকার সময় কম্পিউটার ব্যবস্থা ততটা আধুনিক না থাকায় টাকা পয়সার হিসেব কম্পিউটারের চেয়ে বেশি হাতে কলমে রাখা হতো এবং কিছুদিন যাওয়ার পরে তথ্য কম্পিউটারে ইনপুট করা হতো। ভাস্কর তার বাবার বুদ্ধি অনুযায়ী চতুরতার সাথে টাকা আগেই বের করে নেয়, কিন্তু ব্যাংক রেকর্ড অনুযায়ী তার অ্যাকাউন্টে তখনও 100 কোটি টাকাই ছিল। তার বাবা তাকে আরও পরামর্শ দেয় এই যে ওই টাকা দিয়ে আমেরিকা একটি প্লট কিনে নিতে, যেখানে তারা সবাই শিফট হয়ে যেতে পারবে, কারণ আজ না হয়তো কাল ভাস্করের পিছনে ইনকাম ট্যাক্স, পুলিশ অথবা আর্মি ঠিকই তাকে জব্দ করতে চাইবে। তার বাবার বুদ্ধি অনুযায়ী সেও ঠিক একই কাজ করে। যেহেতু তার বাবা একজন সিএ ছিলেন, তাই তার বাবার সব নৈতিক আইনগত নিয়মকানুন জানা ছিল এবং একই সাথে ভাস্কর ব্যাংকের সব নিয়মকানুন জানতেন। তাই দুইজন মিলে খুব সুন্দর চতুরতার পরিচয় দেন, ফলে তারা শেষমেশ আমেরিকায় শিফট হয়ে যায় সবার ধরাছোঁয়ার বাইরে। আর এইখানেই লাকি ভাস্কর মুভি এক্সপ্লেনেশনের সমাপ্তি ঘটে। ধন্যবাদ এতটা সময় মুভি ডিকোডারের এক্সপ্লেনেশন শোনার জন্য। লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন এবং কমেন্টে আপনাদের মূল্যবান মতামত জানাতে ভুলবেন না। আমাদের সাথেই থাকবেন, আমরা খুব শীঘ্রই নতুন মুভি এক্সপ্লেনেশন নিয়ে আপনাদের মাঝে হাজির হব। ধন্যবাদ।